টেলিযোগাযোগ খাতে বেরিয়ে আসছে নানা দুর্নীতি। জড়িত খোদ বিটিআরসি, এসএমএস থেকেই মাসে 8.5 কোটি টাকার কমিশন বাণিজ্য। হত্যা মামলায় মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত ও শাহরিয়ার কবিরের 7 দিনের রিমান্ড। অবৈধ অনুপ্রবেশের মামলায় জামিন পেলেন মানিক। অবশেষে নিলামে উঠছে চট্টগ্রাম বন্দরে আটকা 399 গাড়ি। স্ক্র্যাপ থেকে রক্ষায় নিলাম প্রক্রিয়া সহজ করার আহ্বান। এবং সরকার বেঁধে দেওয়ার পর বাজারে বেড়ে গেছে ডিম মুরগির দাম। ক্ষুব্ধ ক্রেতারা, খামার আড়তে নজরদারি বাড়ানোর তাগিদ। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। এবার বিস্তারিত। সরকার পতনের পর টেলিযোগাযোগ খাতে বেরিয়ে আসছে নানা দুর্নীতির গল্প। এটুপি সেবার আওতায় এসএমএস প্রতি 5 পয়সা করে অবৈধভাবে চাঁদা আদায় করছে খোদ বিটিআরসি। মাস শেষে যার পরিমাণ 8,62,00,000 টাকা। অভিযোগ আছে সজীব ওয়াজেদ জয়ের মালিকানাধীন কোম্পানির নাম ভাঙিয়ে চাঁদার প্রচলন করেন বিটিআরসির তৎকালীন চেয়ারম্যান শ্যামসুন্দর শিকদার। মনিরুল ইসলামের বিশেষ অনুসন্ধান। দেশের ব্যাংকিং খাত সহ নানান সংস্থায় বাল্ক এসএমএস সার্ভিস অল্পদিনেই জনপ্রিয়তা লাভ করে। আর্থিক খাতের ওটিপিও এই সার্ভিসের অন্তর্গত। এর প্রসারে কাজ করছে বিটিআরসির তালিকাভুক্ত 147 কোম্পানি। প্রতি মাসে করে 150 কোটি এসএমএস প্রোভাইড করে এরা। আর 7.5% চাঁদার বাৎসরিক পরিমাণ দাঁড়ায় 103 কোটি টাকা। এর জনপ্রিয়তা দেখে নতুন কৌশল আটে বিটিআরসি। তৎকালীন চেয়ারম্যান শ্যামসুন্দর শিকদার একক ক্ষমতা বলে এসএমএস এর নিয়ন্ত্রণ দেন ইনফোজিলিয়ন নামের একটি কোম্পানিকে, যারা চালু করে এটুপি এসএমএস কমন ইন্টারকানেকশন নামে অবৈধ প্ল্যাটফর্ম। এটিকে সজীব ওয়াজেদ জয়ের প্রতিষ্ঠান দাবি করে এসএমএস প্রতি ভ্যাট সহ 7.5 পয়সা চাঁদা বাধ্যতামূলক করেন শ্যামসুন্দর। ইনফোজিলিয়ন যে ব্যবসাটা করতেছে এটা উইথ দি ব্লেসিংস অফ দি আইসিটি অ্যাডভাইজার, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আইসিটি অ্যাডভাইজারের নিজস্ব চিন্তা চেতনা এই এমএনপিটা করা, এবং সেই জায়গায় যদি আপনারা ইনফ্লুয়েন্সকে আপনারা যদি প্রতিপক্ষ বানান, আপনারা সাপোর্ট করবেন না, আমরা প্রতিপক্ষ বানাই ফেলছেন। এতে ধস নামে এটুপি এসএমএস প্রোভাইডার কোম্পানিতে। সংকট সমাধানে তারা দ্বারস্থ হন উচ্চ আদালতের। তবে অদৃশ্য কারণে সেটিও আলোর মুখ দেখেনি। সংশ্লিষ্টরা বলছেন তৃতীয় পক্ষ হস্তক্ষেপ করায় আর্থিক প্রতিষ্ঠানের গোপনীয়তাও চলে যাচ্ছে তাদের হাতে। প্রত্যেকটা মানুষ কিন্তু এসএমএস এর সাথে জড়িত। একটা মানুষ যদি ওটিপি না পায়, তার কিন্তু ট্রানজাকশন বন্ধ। সে কিন্তু ব্যাংকিং ট্রানজাকশন করতে পারবে না। সে কিন্তু কোনো জায়গাতে ভেরিফাই হবে না। সিকিউরিটির ইস্যু থাকে, কাস্টমারের কনফিডেন্সিয়ালিটির বিষয়বস্তুগুলো থাকে। বিটিআরসির তৎকালীন কিছু কতিপয় অসাধু কর্মকর্তা কিংবা উপরমহল থেকে কারো হয়তো বা ইন্ধন ছিল যে এই ব্যবসাতে তাদের একটা ভাগ দরকার। চাঁদাবাজি বন্ধে নতুন বাংলাদেশের বিটিআরসির কাছে আবেদন জানিয়েছে এসএমএস প্রোভাইডার সংগঠন আইএএসপিএবি। ইন্টারকানেকশন প্ল্যাটফর্ম বন্ধ সহ দুর্নীতি নিরসন, ট্যারিফে টেকনিক্যাল ত্রুটি, বাংলা এসএমএস বন্ধ, কন্টেন্ট ভ্যালিডেশন, রাজস্ব শেয়ার ও চাঁদা বাতিল এবং এগ্রিগেটর পর্যায়ে ক্রয় বিক্রয়ের অনুমতি দেওয়ার 7টি দাবি করে সংস্থা। জুলফিকার সাহেব বিটিআরসির ডিরেক্টর অ্যাক্সেস থাকা অবস্থায় উনি একটা লাইসেন্স নিয়ে বের হয়ে যায়, নাম দিয়েছে ইনফোজিলিয়ন, এবং ওখান থেকে বের হয়ে আমাদেরকে ফোর্স করা শুরু করে। প্রত্যেকটা এসএমএস এর জন্য আমাদেরকে আলাদা করে টাকা দিতে হবে। চাঁদাবাজির সঙ্গে জড়িতদের বিচার দাবিও করেন সংস্থাটির সভাপতি ফিরোজ মাহমুদ। আমরা যখন এটা নিয়ে প্রতিবাদ করি, তখন আমাদেরকে অফিসিয়ালি বলা হয় যে এইখানে এই টাকাটা না দিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন না। লুটেরা কোম্পানিকে এখান থেকে সরাইতে হবে, আমরা আর চাঁদা দিতে চাই না। এবং যারা এই দুর্নীতিবাজ কর্মকর্তা আছে এটার সাথে জড়িত, তাদের ইমিডিয়েট বহিষ্কার করা হোক। যদি তাদেরকে বহিষ্কার করা না হয়, আমরা এখানে অনশন ধর্মঘট পালন করব। এ বিষয়ে ইনফোজিলিয়নের জেনারেল ম্যানেজার আলমগীর হোসেনকে একাধিকবার ফোন দেয়া হলেও সাড়া মেলেনি। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীর রমনা থানার হত্যা মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবু ও 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির এবং ভাসানটেক থানায় করা মামলায় সাংবাদিক শ্যামল দত্তকে 7 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সকালে আলাদা মামলায় আদালতে হাজির করে তাদের 10 দিন করে রিমান্ড চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সানাউল্লাহ। এদিকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ চেষ্টা মামলায় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে জামিন দিয়েছেন আদালত। সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অঞ্জন কান্তি দাস এ আদেশ দেন। তবে আরও মামলা থাকায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়।
কয়েকদিন শান্ত থাকার পর ফের অস্থির হয়ে উঠছে গাজীপুর আশুলিয়ার শিল্পাঞ্চল। বেতন ভাতা সহ নানা দাবিতে কয়েকটি কারখানায় সকাল থেকে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। গাজীপুর মহানগরের টঙ্গী, চন্দ্রা, চক্রবর্তী এবং আশুলিয়ার জিরাবো এলাকার কয়েকটি কারখানার শ্রমিকদের বিক্ষোভে মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। এই মুহূর্তে আশুলিয়ার জিরাবো থেকে আমাদের সঙ্গে পরিস্থিতি জানাতে যোগ দেবেন সহকর্মী তরিকুল ইসলাম জুয়েল। জুয়েল, জানতে চাই যে যারা বিক্ষোভ করছে তাদের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, এই মুহূর্তে আপনি সেখানে কি পরিস্থিতি দেখছেন জানতে চাই। জি অলি, আপনি যেমনটি বলছিলেন, গত সপ্তাহ থেকে কিন্তু আশুলিয়ার বিভিন্ন শিল্প অঞ্চলে কিন্তু শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। তাদেরকে কিন্তু আসলে তারা তাদের বকেয়া বেতনের দাবিতে তারা এই আন্দোলন শুরু করেছিল। তারপর গত এই সপ্তাহের শুরুতে কিন্তু মালিক পক্ষ, শ্রমিক পক্ষ এবং সরকারের যে উপদেষ্টা মন্ডলী আছে তাদের সমঝোতায় কিন্তু আসলে এই সপ্তাহের প্রথমে কিন্তু সেটা মোটামুটি সমঝোতা হয়েছে। তারা অনেক গার্মেন্টস কিন্তু খোলা হয়েছে। তবে গত রবিবার, সোমবার আসলে মোটামুটি শান্ত পরিবেশ থাকার পর আজ সকাল প্রায় 9টা থেকে 9টার সময় কিন্তু এই আশুলিয়া জিরাবোর এলাকার, আমি এখন যে দাঁড়িয়ে আছি আশুলিয়া জিরাবোর এলাকায়, তো এই এলাকার কিন্তু মাস্কট গ্রুপের যে শ্রমিকরা তারা সকালে এসে দেখে যে তাদের ফ্যাক্টরি বন্ধ। আপনাদের যদি একটু দেখাতে চাই, এই ফ্যাক্টরি বন্ধ। তখন শ্রমিকরা আসলে এখানে তাদের ফ্যাক্টরিতে এসে তারা দাবি জানায় কেন আসলে এই ফ্যাক্টরি বন্ধ। মালিক পক্ষের কাছ থেকে কিন্তু আসলে তারা কোনো সদুত্তর পায়নি। তারপর তারা যখন এই ফ্যাক্টরির সামনে থেকে অবস্থান করছিল, তখন পাশের একটি ফ্যাক্টরি রেডিয়েন্স একটি ফ্যাক্টরি, সেখানের উপর থেকে আসলে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। তাদের কিছু লোক হেলমেট পরা, তারা আসলে বুঝতে পারেনি যে আসলে বহিরাগত আসলে কিছু লোক আছে যারা আসলে শ্রমিকদের উপর ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। এই সময় কিন্তু আসলে অনেক শ্রমিক আসলে আহত হয়। এ সময় এই অবস্থা নিরসনের জন্য কিন্তু আসলে সেনাবাহিনীকে খবর দেওয়া হয়। সেনাবাহিনী, পুলিশ এবং বিভিন্ন র্যাব বাহিনী কিন্তু আসলে এখানে মোতায়েন আছে। তবে এখন পরিস্থিতি আসলে অনেকটাই শান্ত আছে। তবে এই ইট পাটকেলের ফলে আসলে অনেক শ্রমিক আসলে আহত হয়েছে। তো এখন বর্তমানে আমরা কয়েকজন শ্রমিকের সাথে কথা বলেছি। তারা আসলে জানিয়েছে যে তাদের ফ্যাক্টরিটা কেন বন্ধ করা হলো। তাদের ফ্যাক্টরি তারা আসলে কাজ চায়, কিন্তু তাদের যে গত মাসে যে বকেয়া বেতন সেটা কিন্তু আসলে পরিশোধ করা হয়েছে। তারপরে হঠাৎ করে আজ এসে দেখে যে তাদের ফ্যাক্টরিটা বন্ধ। তো এখন শ্রমিকরা দাবি জানাচ্ছে তারা কাজে ফিরতে চায় এবং তাদের ফ্যাক্টরি যদি বন্ধ করে দেওয়া হয় বা তাদের অনেক ছুটি দেওয়া হয়, তাদের যে শ্রম আইন অনুসারে যে একটা বেতন পরিশোধ করার কথা, সেটা এখন তাদের মূল দাবি। সর্বশেষ জি জুয়েল, ধন্যবাদ আপনাকে। শ্রমিক অসন্তোষের খবর জানাতে আশুলিয়ার জিরাবো থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী তরিকুল ইসলাম। আমদানিকারকরা ছাড় না করায় শেষ পর্যন্ত নিলামে উঠছে চট্টগ্রাম বন্দরে আটকে থাকা 399টি গাড়ি। এগুলো বিক্রির জন্য ইতিমধ্যেই চট্টগ্রাম কাস্টমস হাউজে হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ, যার মাধ্যমে এমপিদের নামে শুল্কমুক্ত কোটায় আনা 21 কোটি টাকা মূল্যের দুটি বিলাসবহুল গাড়িও রয়েছে। মূল্যবান গাড়িগুলো স্ক্র্যাপ হওয়া থেকে বাঁচাতে নিলাম প্রক্রিয়া সহজ করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। চট্টগ্রাম ব্যুরো থেকে রিয়াজ উদ্দিনের তথ্যে আরও জানাচ্ছেন সুরাইয়া মুন্নি। আমদানির পর ইয়ার্ডে রাখার নির্ধারিত সময়সীমা 30 দিনের বেশি অতিবাহিত হওয়ায় চট্টগ্রাম বন্দর থেকে 399টি গাড়ি কাস্টমসের কাছে হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। এর মধ্যে সাধারণ মানের মাইক্রোবাস কিংবা প্রাইভেট কার যেমন রয়েছে, তেমনি রয়েছে মার্সিডিজ বেঞ্জ, ল্যান্ড ক্রুজার, রেঞ্জ রোভার ও BMW ব্র্যান্ডের দামি গাড়িও। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ ওমর ফারুক জানান, বন্দরে যেসব গাড়ি আসে সেগুলো 30 দিনের নির্ধারিত সময়সীমার মধ্যে আমদানিকারক ডেলিভারি না নিলে নিয়ম অনুযায়ী কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়। অগাস্ট মাসের হিসাব অনুযায়ী আমাদের প্রায় 399 ইউনিট গাড়ি আছে, বিভিন্ন মডেলের, বিভিন্ন সময়ের। তো এগুলো আমরা প্রতি মাসেই আমরা কাস্টমস কর্তৃপক্ষকে চিঠি দেই, আমরা আহ্বান জানাই যেন এগুলো দ্রুত অকশন করে আমাদের
আমাদের জায়গাটা ক্লিয়ার করা হয়। একদিকে জায়গা অকুপাই করে রাখে, অন্যদিক দিয়ে ধরেন আমাদের চট্টগ্রাম বন্দর আর্থিকভাবেও লুজার হয়। চট্টগ্রাম কাস্টমস হাউসের উপকমিশনার জানান, বন্দর কর্তৃপক্ষ যে গাড়িগুলো নিলামের নির্দেশ দিয়েছে সেগুলো শিডিউলভুক্ত করে ইতিমধ্যে নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বন্দর কর্তৃপক্ষটা আমাদেরকে অবগত করে যে এইটা পণ্যটা আসার পর এতদিন পার হয়ে গেছে, এখন পর্যন্ত হয়, তখন নিলামে লটভুক্ত করার জন্য তখন এটা আমরা ফাইলে অনুমোদন নিই। এবং নিলামে লটভুক্ত করার আগেও আমাদেরকে আমদানিকারককে মিনিমাম 2 বার আমাদেরকে একটা নোটিফিকেশন দেওয়া লাগে আর কি, যে আপনার এই পণ্যটা আসছে, আপনারা না নিলে আমরা এটা নিলাম বা ধ্বংস বা অন্য যে আমাদের যে আইনানুগ কার্যক্রম আছে সেই কার্যক্রমে চলে যাবো আর কি। সো এই প্রসেসগুলো শেষ করে এটা আমাদের এখন নিলাম করা হচ্ছে। নিলাম প্রক্রিয়াধীন ল্যান্ড ক্রুজারটি 2022 সালে একজন সংসদ সদস্যের নামে এবং মার্সিডিজ বেঞ্জটি জেসি ট্রেডিং নামে ঢাকার একটি প্রতিষ্ঠানের নামে আমদানি করা হয় বলে জানা গেছে। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ। সরকার দাম নির্ধারণ করে দেওয়ার পর বাজারে বেড়ে গেছে ডিম ও মুরগির দাম। মঙ্গলবার রাজধানীর বাজারে 15 থেকে 20 টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম। ডিমের দামও বেড়েছে সমানতালে। এ নিয়ে ক্রেতারা ক্ষোভ জানালেও বিক্রেতারা বলছেন বেশি দামে কিনতে হচ্ছে বিধায় দাম কমানো সম্ভব না। সুরাইয়া মুনির আরেকটি রিপোর্ট। বাজার নিয়ন্ত্রণে সোমবার উৎপাদনকারী, পাইকারি ও খুচরা পর্যায়ে ডিম ও মুরগির দাম নির্ধারণ করে দেয় সরকার। তবে বাস্তবতা হলো, বাজারে সরকারি ঘোষণার প্রভাব তো নেই, উল্টো দাম আরও বেড়ে গেছে। বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 185 থেকে 190 টাকায়, যা 2 দিন আগেও ছিল 170। সোনালী মুরগির দাম 300, যা ছিল 280 টাকায়। দেশি মুরগি বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকায়। আগে ছিল 75 টাকা করে আগের সপ্তাহে, কিন্তু এখন আবার 83, 190 এরকম বিক্রি হচ্ছে। সরকার কমাইছে, তো ওনারা বেশি সিন্ডিকেট করতেছে। সরকারের কর্তৃপক্ষ যেটা আছে ওনাদের এটার দিকে অবশ্যই খেয়াল রাখা উচিত। বাদামি ডিম ডজন প্রতি বিক্রি হচ্ছে 170 টাকায়, যা গত শনিবারে ছিল 150 থেকে 155 টাকা, আর সাদা ডিম 160 টাকায়। দুই ক্ষেত্রেই 10 থেকে 15 টাকা বেড়েছে দাম। ডিম দাম শুনি দাম কমছে জিনিসপত্র, অথচ আমরা জিনিসপত্রের দাম কমে নিতে পারতেছি না। ফিক্সড একটা দাম থাকলে নিতে সুবিধা হয়। গত সপ্তাহেও কিনে নিয়ে গেছি 150 করে, আজকে এসে দেখি 160 টাকা করে। সরকার কমায় তখন তারা মাল দাম কমায় না, আর যখন বাড়িয়ে দেয় সাথে সাথে ওই দিনের মিনিট তারা সবকিছু বাড়িয়ে দেয়। দাম বাড়ার পেছনে যুক্তির অভাব নেই বিক্রেতার। সরকার যে দাম নির্ধারণ করছে, এটা তো কাঁচামাল বাজারে আপনার দাম এক থাকবে না। সরকার যে রেট দিবে, অথবা আমরা যদি কমায় কিনতে পারি কমায় বেচবো। ডিমের দাম কমায় না, কিন্তু বাড়লে ঠিকই বাড়ে। আমরা খুচরা কিনে না, আমরা খুচরা বিক্রি করি। পরে যারা হেরাই কইতে পারবো যে কেন দাম কমতে আছে না। শুধু নির্দেশনা দিয়ে বসে না থেকে বাজার নিয়ন্ত্রণে কঠোর নজরদারির দাবি জানিয়েছেন ভোক্তারা। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। চট্টগ্রামের মিরসরাইয়ে বন্যার পানি নামার সাথে সাথেই ফেনী নদীর তীরবর্তী এলাকায় দেখা দিয়েছে ভাঙন। এ ভাঙনে এরই মধ্যে বিলীন হয়েছে শত শত বসতবাড়ি ও কৃষিজমি। ভাঙন কবলিতদের পুনর্বাসন এবং ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থার দাবি জানিয়েছেন গ্রামবাসী। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। চট্টগ্রামের মিরসরাই থেকে কামরুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। মিরসরাইয়ের করেরহাট ইউনিয়নের ফেনী নদীর আমলিঘাট থেকে শুভপুর পর্যন্ত কয়েক কিলোমিটারের মধ্যে একাধিক জায়গায় ভাঙন দেখা দিয়েছে। মোল্লাবাড়ি, তিলকের খাল, চৌধুরী বাড়ির প্রায় অর্ধশত বসতবাড়ি ভাঙনের কবলে রয়েছে। এ ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের স্থাপিত ব্লকও বন্যায় তলিয়ে গেছে। ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি গ্রামবাসীর। ওই সাইডে কিছু ভাঙি যাওয়ার কারণে পানি উপর থেকে বাড়ি খায়, সেখানে বাড়ি খেয়ে আবার আসি এখানে বাড়ি খাই, এই জন্যই ভাঙতেছে। ঘরেতে গাছ গাছুয়া মনে করেন না ফাইলে হান্ডি আছে, এগুলি আমরা সরাইতে আছি, বুঝছেন নি? আমরা কোনানো সরাম হে রাস্তা দিয়ে না। এখন তো বলো বালু কাটিলে ব্যাগ ভাঙি হেলা জন কারকে এই বছর ইচ্ছা ভাঙি না ঘর বাড়ি দিন যার বই ভোর মাছ গেছো কিছু তো থাকবে জায়গা নাই, থাকবার জায়গা না, মানুষের না খাইয়ে মানুষ কদিন খাওয়াবো। উপজেলার করেরহাট, হিঙ্গুলি ও ধুম ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভাঙনের সৃষ্টি হয়েছে। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে করেরহাট ইউনিয়নের আলীনগর, পশ্চিম জোয়ার, ধুম ইউনিয়নের মোবারকঘোনা ও শুক্কুর বাড়িয়াঘাট গ্রামের বাসিন্দারা। ভাঙন রোধে শিগগিরই সাময়িক ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি স্থায়ী ব্লক বসানোর পরিকল্পনার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। টেম্পোরারি প্রোটেক্টিভ মেজার হয়তো আমরা দ্রুত শুরু করতে পারবো। পার্মানেন্ট প্রোটেক্টিভ মেজার নেওয়ার জন্য এখানে প্রকল্প অনুমোদনের জন্য অপেক্ষা করতে হবে। তবে এই এলাকায় বন্যা নিয়ন্ত্রণের জন্য
বন্যা নিয়ন্ত্রণ বাঁধের প্রয়োজন রয়েছে। নদী ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের সাথে সমন্বয় করে শিগগিরই কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এবং ইতিমধ্যে উনি পানি উন্নয়ন বোর্ডের নজরে বিষয়টি এনেছেন এবং তাৎক্ষণিকভাবে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার কথা আমাকে জানিয়েছেন। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে এলাকার শত শত বসতঘর ও ফসলি জমি বিলীন হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। আফরিন পপি, মোহনা সংবাদ। আলু উৎপাদনের শীর্ষ জেলা জয়পুরহাটেও আলুর বাজারে আগুন। এত চড়া দামে সবজিটি কিনতে হিমশিম খাচ্ছেন স্বল্প আয়ের মানুষ। জাত ধরন ভেদে জেলার পাইকারি বাজারের প্রতি কেজি আলু ৪৫ থেকে ৫০ টাকায় আর খুচরা বাজারে তা ৫৫ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। জেলার কৃষি বিপণন বিভাগ বলছে আলুর সংকট নেই, তারপরও দাম বাড়াটা অযৌক্তিক। জয়পুরহাট থেকে মিলন রায়হানের তথ্যে আরও জানাচ্ছেন শারমিন স্বর্ণা। জয়পুরহাটে এবার ৩৯,০০০ হেক্টর জমিতে প্রায় ৯ লাখ মেট্রিক টন আলু উৎপাদিত হয়। এর মধ্যে জেলার ১৯টি হিমাগারে সংরক্ষণ করা হয় ২.৫ লাখ মেট্রিক টন। তবে বেশি লাভের আশায় সংরক্ষণকারীরা বাজারে কম আলু ছাড়ছেন বলে দামের ঊর্ধ্বগতি। আগে যে বাজার ছিল তার থেকে আমাদের একটু ঘাটতি দিকে আমরা যাচ্ছি। ১,৫৫,০০০ বস্তার ক্যাপাসিটি সেখানে পূরণ হয় নাই, সেই ক্ষেত্রেও আমাদের ঘাটতি ছিল, যার কারণে আলুর বাজারটা নিয়ন্ত্রণ করা হবে। আমাদের যখন কৃষকরা বীজ আলু উঠাবে তখন আবার ডেলিভারিটা ভালো হবে। আলুর চড়া দামে নাভিশ্বাস অবস্থা স্বল্প আয়ের ক্রেতাদের। আর নিজেদের অসহায়ত্বের কথা জানালেন খুচরা ব্যবসায়ীরা। ৪৫ ধরে কিনে নিয়ে আসছি, খরচ দিয়ে ৪৮ পড়ছে, আমরা স্টিক যেটা ওটা ৫০ বেচতে। বাজারে যে দাম ছিল ওই দামই আছে, বাজারের দাম কমেনি, তার থেকে আরো ১০ টাকা করে বেশি হয়েছে। আমরা স্বল্প আয়ের লোক, এই যে আলু বাজারে আসছে, আলু বাজারে তো ওই আগেকার দামই আছে, দাম তো কমেনি। দামে কারসাজি করলে জেলা প্রশাসনের সহযোগিতায় কৃষি বিপণন আইনে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন এই কর্মকর্তা। কোনো কৃষক হয়রানির শিকার হয়, এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া গেলে আমরা আমাদের কৃষি বিপণন আইন এবং জেলা প্রশাসনের সহযোগিতায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। তবে কৃষি বিভাগ বলছে আলুর সংকট নেই, সবকিছু স্বাভাবিক নিয়মেই চলছে। কোনো সিন্ডিকেট বা কোনো ব্যক্তি অধিক লাভের আশায় বা মুনাফা করার উদ্দেশ্যে কোনো ধরনের কার্যক্রম করলে তদন্ত সাপেক্ষে আমরা তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করব। বর্তমানে জেলার হিমাগারগুলোতে মজুত রয়েছে ১,৬০,০০০ মেট্রিক টন আলু। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। এ ছিল এখনকার মতো সংবাদ। শেষ করব তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। টেলিযোগাযোগ খাতে বেরিয়ে আসছে নানা দুর্নীতি, জড়িত খোদ বিটিআরসি। এসএমএস থেকেই মাসে ৮.৫ কোটি টাকার কমিশন বাণিজ্য। হত্যা মামলায় মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত ও শাহরিয়ার কবিরের ৭ দিনের রিমান্ড। অবৈধ অনুপ্রবেশের মামলায় জামিন পেলেন মানিক। অবশেষে নিলামে উঠছে চট্টগ্রামে বন্দরে আটকা থাকা ৩৯৯ গাড়ি। স্ক্র্যাপ থেকে রক্ষায় নিলাম প্রক্রিয়া সহজ করার আহ্বান। এবং সরকার বেঁধে দেওয়ার পর বাজারে বেড়ে গেছে ডিম মুরগির দাম। ক্ষুব্ধ ক্রেতারা, খামার আড়তে নজরদারি বাড়ানোর তাগিদ। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।